হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। দেখো, বিগত ভিডিওগুলোর মতো আজকেও আমি অপর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পুরো সুলতানি যুগের কমপ্লিট হিস্ট্রিটা আমি তোমাদের সামনে অবজেক্টিভ প্রশ্নের আকারে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আজকে আমি তোমাদের আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তারের অংশটি নিয়ে হাজির হয়েছি। এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ এবং তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের উপযোগী, বিশেষ করে ইউপিএসসি, ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সেইগুলোই তোমাদের পড়বে। এরকমই খুব ডিপলি ইন্টারেস্টিং 50টি প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, চিত্র অভিযান। তো আলাউদ্দিন খলজি কবে চিত্তর আক্রমণ করেছিলেন বা অভিযান করেছিলেন? উত্তর হচ্ছে 1303 খ্রিস্টাব্দে। চিত্তর 2 নম্বর প্রশ্ন, চিত্তর দুর্গ কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হচ্ছে ব্রোচ ও গম্ভীরি, এই দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, চিত্তরের রাজারা নিজেদেরকে কী বলে বা বলে ডাকতো? উত্তর রানা। কেমন? তো রানা কথার অর্থ হচ্ছে রাজা। এইটা একটু মনে রাখবে যে রাজস্থান অঞ্চলেতে এই রানা কথার অর্থ হচ্ছে রাজা। কেমন? রানা, রাজারা নিজেদেরকে রানা বলতেন। পরের প্রশ্ন, সেই সময় চিতরের রাজা অর্থাৎ রানা কে ছিলেন? উত্তর হচ্ছে রতন সিংহ। পরের প্রশ্ন, চিতর দুর্গ কেমন স্থানে অবস্থিত? উত্তরটি হচ্ছে মাটি থেকে অনেক উঁচুতে এই দুর্গটি অবস্থিত। এবং আমি যখন এই চিতর দুর্গে গিয়েছিলাম তখন অবশ্যই মাটি থেকে, মানে আমরা তো সমতলের মানুষ, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত অঞ্চলের মানুষরা বা কিছুটা বাঁকুড়ার দক্ষিণ অংশের মানুষরা সমতল অঞ্চলের মানুষ। কিন্তু যখনই আমরা এই সমতল অঞ্চলের মানুষ পাহাড়ি অঞ্চল বা পর্বত অঞ্চলে যাব, তখন সেখানেতে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস দেখব এবং উপলব্ধি করব। তো বিশেষ করে গুজরাট এবং রাজস্থানের বৃহত্তর অঞ্চল জুড়েই রয়েছে যে পর্বত, সেটার নাম হচ্ছে আরাবল্লী পর্বত। কেমন? তো আরাবল্লীরই একটি অংশে অবস্থিত এই চিতর, এবং এই চিতর মাটি থেকে অনেক উঁচুতে অবস্থিত, পাহাড়ের উপরে অবস্থিত একটি দুর্গ বেষ্টিত যে নগর মধ্যযুগে গড়ে উঠেছিল সেইটাই। পরের প্রশ্ন, চিতরের রানা রতন সিংহের পত্নী কে ছিলেন? এই উত্তর হচ্ছে পদ্মিনী বা পদ্মিনী। পরের প্রশ্ন, পদ্মাবত কাব্যটি কে রচনা করেছিলেন? এটা যে কোনো চাকরির পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিটিভে পড়ে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পদ্মাবত কাব্যটি রচনা করেছিলেন মোহাম্মদ জাইসি। কেমন? পরের প্রশ্ন, পদ্মাবত কাব্যটি কোন ভাষায় রচনা করেছিলেন তিনি, অর্থাৎ মোহাম্মদ জাইসি পদ্মাবত কাব্যটি কোন ভাষায় রচনা করেছিলেন? উত্তর হচ্ছে হিন্দি ভাষাতে রচনা করেছিলেন। পরের প্রশ্ন, মোহাম্মদ জাইসি পদ্মাবত কাব্যগ্রন্থটি কবে রচনা করেছিলেন? এর উত্তর হচ্ছে 1540 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পদ্মাবত কাব্যগ্রন্থের বিষয়বস্তু কী ছিল? উত্তর রানা রতন সিংহের অপরূপা পত্নী, সুন্দরী পত্নী পদ্মাবতীকে লাভ করার জন্যই আলাউদ্দিন খলজি চিত্র আক্রমণ করেছিলেন। এটা হচ্ছে এই পদ্মাবত কাব্যগ্রন্থের বিষয়বস্তু। তো এই পদ্মাবত কাব্যগ্রন্থকেই কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে একটা সিনেমা হয়েছে, তোমরা যদি পারো ওখানেতে অনেকটাই উপলব্ধি করতে পারবে, যেখানে অবশ্যই ভিলেনের ক্যারেক্টার আছে আমাদের সিংজি, অর্থাৎ। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি চিতর দখলের সময় তার সঙ্গী কারা ছিলেন? উত্তর উলুগ খান ও মালিক কাফুর। কেমন? পরের প্রশ্ন, আলাউদ্দিনের সঙ্গে চিতরের যুদ্ধের সময় রতন সিংহের সেনাপতি কারা ছিলেন? এর উত্তর হচ্ছে গোড়া ও বাদল। এরা দুজন ছিলেন রতন সিংহের বিখ্যাত সেনাপতি গোড়া বাদল। এই যুদ্ধে উভয়ই নিহত হয়েছিলেন রতন সিংহের সঙ্গেই। পরের প্রশ্ন, আমির খসরুর মতে একদিনের যুদ্ধে আলাউদ্দিন কত রাজপুতকে হত্যা করেছিলেন? উত্তর প্রায় 20,000 রাজপুতকে তিনি একদিনের যুদ্ধেতে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, যুদ্ধে রাজপুতরা পরাজিত হওয়ার পর পদ্মিনী সহ কতজন মহিলা জোহর পালন করেছিলেন? এর উত্তর হচ্ছে 1600 জন মহিলা। জোহর কি আমি বিগত ভিডিও করেছি, এর উত্তরটি অবশ্যই তোমাদেরকে বলবো
তোমরাও যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কেমন। তো এর উত্তর হচ্ছে প্রায় 1600 জন মহিলা। পরে প্রশ্ন, সেনাপতি গোরা ও বাদলের দেশপ্রেমকে মানুষের সামনে তুলে ধরার জন্য কে কাব্যগ্রন্থ রচনা করেছিলেন? এর উত্তর হচ্ছে জাটমল। কবে গড়েছিলেন গ্রন্থটি রচনা করেছিলেন? না, 1623 খ্রিস্টাব্দে জাটমল। পরে প্রশ্ন, জাটমল কোন কাব্যগ্রন্থ রচনা করেছিলেন? এর উত্তর হচ্ছে হিন্দিতে রচনা করেছিলেন তিনি গোরা বাদল কি কথা। অনেক সময় ডাব্লিউবি সেটে দিয়ে দিতে পারে যে গোরা বাদল কি কথা এই গ্রন্থটিকে রচনা করেছিলেন, মনে রাখতে হবে জাটমল, কেমন। ইনি এটি হিন্দিতে রচনা করেছিলেন গোরা আর বাদলের জীবন কাহিনীকে কেন্দ্র করে, যারা ছিলেন রতন সিংয়ের বিখ্যাত সেনাপতিরা। ঠিক যেমন আমাদের সিরাজউদ্দৌলার বিখ্যাত দুজন সেনাপতি ছিলেন মীর মদন আর মোহনলাল, ঠিক সেই রকমই এই গোরা এবং বাদল ছিলেন বিশ্বস্ত সেনাপতি রতন সিংয়ের। পরে প্রশ্ন, আলাউদ্দিন চিতোর দখলের পর কি নাম রেখেছিলেন? উত্তর, পুত্র খিজির খানের নামে খিজিরাবাদ। পরে প্রশ্ন, মালব অভিযানের যে অংশ আলাউদ্দিন করেছিলেন সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলাউদ্দিন কবে মালব আক্রমণ করেছিলেন? উত্তর, 1305 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আলাউদ্দিনের মালব আক্রমণের সময় সেখানকার শাসক কে ছিলেন? উত্তর, মহলক দেব। পরে প্রশ্ন, মালবের রাজা মহলক দেবের সেনাপতি কে ছিলেন? এর উত্তর হচ্ছে হরনন্দ কোকা। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন সেনাপতি মালব জয় করেছিলেন? উত্তর, আইন উল মুলক। ইনি ছিলেন আলাউদ্দিনের একজন বিশ্বস্ত সেনাপতি, তিনি মালব জয় করেছিলেন। পরে প্রশ্ন, এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন হচ্ছে, মালবের ধারানগরীতে রাজা পারমার ভোজ যে লৌহস্তম্ভ নির্মাণ করেছিলেন সেটিকে ধ্বংস করেছিলেন কে বা কবে করেছিলেন? উত্তর, আইন উল মুলক যখন তিনি ওই মালব আক্রমণ করেছিলেন সেই সময়। পরে প্রশ্ন, সিবানা অভিযান। তো আলাউদ্দিনের সিবানা কোথায় অবস্থিত? বর্তমানে রাজস্থানে অবস্থিত হচ্ছে সিবানা। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কখন সিবানা আক্রমণ করেছিলেন? উত্তর হচ্ছে 1303 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আলাউদ্দিনের সিবানা আক্রমণের সময় সেখানের শাসক কে ছিলেন? এর উত্তর হচ্ছে শীতলদেব, কেমন। পরে প্রশ্ন, রাজা শীতলদেব কোন বংশের শাসক ছিলেন? উত্তর, পরমার বংশের, কেমন। পরমা বা পরমার বংশের লোক ছিলেন। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি শীতলদেবকে পরাজিত করে সিবানার কি নামকরণ করেছিলেন? উত্তর হচ্ছে খৈরাবাদ, কেমন। এই প্রশ্নগুলো সচরাচর এমনি নর্মাল পরীক্ষাতে তোমাদের পড়বে না, কিন্তু বিশেষ করে নেট এবং সেটের জন্য তোমাদেরকে নিখুঁত করে পড়তে হবে। তাতে ওয়েস্ট বেঙ্গল হতে পারে, বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, সেখানেতে এই নিখুঁতভাবে এই তথ্যগুলোকেই বেশি করে ধরা হয়ে থাকে, কেমন। পরে প্রশ্ন, জয়লাভ করার পর আলাউদ্দিন কাকে সিবানার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন? এর উত্তর হচ্ছে কামাল উদ্দিন কুর্গকে। পরে প্রশ্ন, জালোর অভিযান। জালোর বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর, এটিও রাজস্থানে অবস্থিত। জালোরে কোন রাজবংশ রাজত্ব করত? উত্তর, চৌহান বংশীয়রা। পরে প্রশ্ন, আলাউদ্দিনের জালোর আক্রমণের সময় সেখানকার শাসক কে ছিলেন? কাহ্নন দেব, তিনি খুবই সেই সময় শক্তিশালী শাসক ছিলেন জালোরের। পরে প্রশ্ন, কাহ্নন দেবের সঙ্গে আলাউদ্দিনের দ্বন্দ্বের প্রধান কারণ কি? উত্তর, কাহ্নন দেবকে ইচ্ছা করে অপমান করার জন্য আলাউদ্দিন খলজি তার একজন দাসী গুলভিস্তরের নেতৃত্বে একদল সেনাবাহিনী জালোরে প্রেরণ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে কাহ্নন দেব যুদ্ধ ঘোষণা করেছিলেন। মানে আলাউদ্দিনের খলজির যে একজন দাসী, সেই দাসী নাম ছিল গুলভিস্তয়ের, সেই গুলভিস্তয়েরকে পাঠিয়েছিলেন এবং তার নেতৃত্বে একদল, মানে যাতে কাহ্নন দেব ক্ষিপ্ত হয়ে যান, অর্থাৎ দাসীর নেতৃত্বে একদল সেনা পাঠানো হচ্ছে, কতটা তাকে নীচ অপমান
অপমানিত করার জন্য, অর্থাৎ কানহন দেবকে অপমান করার জন্য আলাউদ্দিন এই কাজটি করেছিলেন, যার ফলে তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, দিয়ে যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরে প্রশ্ন, কানহন দেব কবে যুদ্ধ ঘোষণা করেন? উত্তর, 1311 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরে প্রশ্ন, কানহন দেব যুদ্ধে কার কাছে পরাজিত হয়েছিলেন? উত্তর, আলাউদ্দিনের সেনাপতি কামাল উদ্দিন কুর্গের কাছে। পরে প্রশ্ন, আলাউদ্দিন জালোরের নাম পরিবর্তন করে কি রেখেছিলেন? এর উত্তর হচ্ছে জালালাবাদ দিয়েছিলেন। পরে প্রশ্ন, দক্ষিণ ভারত অভিযান, আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান, যেখানে দেবগিরি আক্রমণের কাহিনী। তো 36 নম্বর পর দেখো, 36 নম্বর প্রশ্নটা দেখো, আলাউদ্দিন দক্ষিণ ভারত অভিযানের সময় তিনি কোথায় থাকতেন? এর উত্তর হচ্ছে দিল্লিতে। অর্থাৎ আলাউদ্দিন খলজি কিন্তু দিল্লি আক্রমণে সরাসরি নিজে নিযুক্ত থাকেনি, যে দিল্লির যে অঞ্চলগুলি তিনি জয় করতে চেয়েছিলেন সেখানে তিনি দিল্লিতে তিনি বসেছিলেন, আর অঞ্চলগুলোতে তার সেনাপতিদেরকে তিনি যুদ্ধের জন্য পাঠাতেন। যখন খুব দরকার না থাকতো তিনি দিল্লি থেকে সেই যুদ্ধগুলিকে কন্ট্রোল করতেন বা দেখভালটি করতেন। আর করতেন যুদ্ধগুলো কারা? না, আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতিরা সব। আর সেখান থেকে যে সমস্ত ধনসম্পদ হিন্দু রাজাদের কোষাগার বা দেব মন্দিরগুলিকে লুণ্ঠন করা হতো, কোষাগারগুলি লুণ্ঠন করা হতো, সেই সম্পদের একটা বৃহত্তর অংশ দিল্লির কোষাগারে, অর্থাৎ আলাউদ্দিন খলজির কোষাগারেতে তার সেনাপতিরা বা সেনানীরা এনে পৌঁছে দিতেন। পরে প্রশ্ন, আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্বে কে ছিলেন? উত্তর হচ্ছে মালিক কাফুর। পরে প্রশ্ন, মালিক কাফুরের খেতাব কী ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মালিক কাফুরের যে খেতাব সেটা ছিল নায়েব, অর্থাৎ উপ সুলতান, মানে সুলতানের অবর্তমানে যিনি শাসন কার্য বা দেখভাল করবে বা যুদ্ধ পরিচালনা করবে বা সিদ্ধান্ত নেবে, সেইটি হচ্ছে উপসুলতান বা নায়েব, সেটি হচ্ছে মালিক কাফুর। এই মালিক কাফুর প্রসঙ্গে আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছি, যে মালিক কাফুরকে আলাউদ্দিন খলজি কোথা থেকে ক্রয় করেছিলেন, আলাউদ্দিনের সেনাপতি, সেটাও তোমাদের উল্লেখ করে দেওয়া যাবে বিগত, মানে আগের ভিডিওতে দেখবে। পরে প্রশ্ন, মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে কোন কোন অঞ্চলগুলি অভিযান করা হয়েছিল বা জয় করা হয়েছিল? উত্তর হচ্ছে অনেকগুলি রাজ্য। দেখো, দেবগিরি রাজ্য, হৈসল রাজ্য, তেলেঙ্গানা রাজ্য আর পান্ডুয়া রাজ্য, এই 4টি হিন্দু রাজ্যগুলোকে মালিক কাফুরের নেতৃত্বে অবশ্যই মুসলিমরা দখল করে নিয়েছিল। পরে প্রশ্ন, মালিক কাফুরের সঙ্গে দক্ষিণ ভারতে এসেছিলেন আলাউদ্দিন খলজির কোন সভাসদ? এর উত্তর হচ্ছে আমির খসরু। পরে প্রশ্ন, বিন্ধ্য পর্বত পেরিয়ে প্রথম দিকে ভারত অভিযান কোন সুলতান প্রথম করেছিলেন? মানে প্রথম দক্ষিণ ভারত অভিযান বিন্ধ্য পর্বত পেরিয়ে কে করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। উত্তর দেখো, দক্ষিণ ভারতে রাজারা প্রত্যেকেই ছিল আর্থিক দিক দিয়ে সচ্ছল, তাদের কোষাগার ছিল অঢেল ধনসম্পদে পরিপূর্ণ। দক্ষিণ ভারতে ওই অপরিমিত ধনসম্পদ লুণ্ঠন করাই ছিল তাঁর, অর্থাৎ আলাউদ্দিন খলজি বা তার সেনাপতিদের দক্ষিণ ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর কখন দেবগিরি আক্রমণ করেছিলেন? এর উত্তর হচ্ছে 1307 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, মালিক কাফুরের দেবগিরি আক্রমণের সময় সেখানকার রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে রাজা রামচন্দ্র দেব। কেমন? পরে প্রশ্ন, দেবগিরির রাজা রামচন্দ্র দেব কাকে রাজনৈতিক আশ্রয় দান করেছিলেন? উত্তর, পরাজিত গুজরাটের রাজা দ্বিতীয় কর্ণদেব এবং তার কন্যা দেবলা দেবীকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিলেন। পরে প্রশ্ন, ইলোরার কাছে কে দেবলা দেবীকে বন্দি করেছিলেন? তো এই ইলোরা, যেটা মহারাষ্ট্রের অজন্তা ইলোরা, সেই ইলোরার কাছে দেবলা দেবীকে বন্দি করেছিলেন অলফ খাঁ। কেমন? পরে প্রশ্ন, দেবলা দেবীর সঙ্গে কার বিবাহ সম্পন্ন হয়েছিল? উত্তর, আলাউদ্দিন খলজির পুত্র খিজির খাঁর। পরে প্রশ্ন, আশিকি গ্রন্থ কে রচনা করেছিলেন? এর উত্তর হচ্ছে আমির খসরু আশিকি গ্রন্থ বা আশিকা বা আশিকি গ্রন্থ রচনা করেছিলেন। পরে প্রশ্ন, আশিকি গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? উত্তর, আমির খসরুর মতে দেবলা দেবীর সঙ্গে খিজির খানের যে প্রেম প্রণয়ের কাহিনী সেটি এখানে বর্ণনা আছে। পরের এবং লাস্ট প্রশ্ন আজকের, আলাউদ্দিন খলজি
কাকে রায়রায়ণ উপাধি দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দেবগিরি রাজা রামচন্দ্র দেবকে রায়রায়ণ উপাধি দিয়েছিলেন। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা নতুন আছো, আমি তোমাদের উপরই ছেড়ে দিলাম যে চ্যানেল সাবস্ক্রাইব করবে, সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং টু আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। ওকে, আজ এই পর্যন্ত। দেখতে থাকো, আমি এর পরবর্তী ভিডিও তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে হাজির হচ্ছি।